আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। দিল্লির রুজভেল্ট হাউসের মঞ্চে হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির। কি বিশ্বাস হচ্ছে না? এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে কমপক্ষে 9 জন স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। আপনারা জানেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মুহূর্তে ভারত সফর করছেন এবং গতকালও এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কদিন আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হলো। গতকাল রবিবার দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গার দুজন মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গতকাল মার্কো রুবিও এবং জয়শঙ্করের মিটিং হয়েছে এবং মিটিং এর পরেই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আলোচনার বাইরে এই উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ জনাব আর রহমানের সঙ্গীত সন্ধ্যা। আর রহমানের সঙ্গীতের জন্য যখন সবাই উন্মুখ, ঠিক সেই মুহূর্তে মার্কিন অ্যাম্বাসেডর সার্জিও গৌরের ফোনে একটি কল আসে এবং পুরো হল রুম নিস্তব্ধ হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছেন সার্জিও গারের ফোনে এবং সার্জিও গার তখন ফোনটা মাইক্রোফোনে ধরেছেন, অর্থাৎ টেলিফোনের মধ্য দিয়ে একদম সবাইকে চমকে দিয়ে ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ যে ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং সেখানে তিনি একটি ফোনে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন শুভেচ্ছা জানাতেই ফোন করেছেন। তিনি বলেছেন মোদি তার খুব ভালো বন্ধু এবং মোদিকে তিনি গ্রেট পার্সন হিসেবে বলেছেন যে মোদি ইজ এ গ্রেট ম্যান। এর বাইরেও তিনি বলেছেন যে ভারত আমেরিকার উপর ভরসা করতে পারে এবং ভারতের যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তারা জানে যে কোথায় ফোন করতে হবে, অ্যান্ড হি মিন যে তাকে ফোন করা যাবে। এবং ভারতের ভূয়সী প্রশংসা করেছে এবং তিনি বলেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত, খুব বড় ভক্ত, মানে ইজ এ গ্রেট ফ্যান অফ মোদি। এছাড়াও তিনি স্বভাব সুলভভাবে আমেরিকার অর্থনীতির প্রশংসা করেছেন যে অর্থনীতি এখন খুব ভালো অবস্থায় আছে, মার্কিন শেয়ার বাজার খুব চাঙ্গা। এবং তিনি আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন যে আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে ট্রাম্পের ফোন কল, এটা সবাইকে যেমন চমকে দিয়েছে, ভারতের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি বর্তমানে কেমন সেটাও কিন্তু বোঝা গেছে। গতকাল আমি বলেছিলাম, গতকাল যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল মার্কো রুবিও এবং জয়শঙ্করের সাথে, সেখানেও এই বিষয়গুলোই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ক, এবং ট্রাম্প বলেছেন যে এই মুহূর্তে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক মানে সবচেয়ে ভালো যাচ্ছে। কিন্তু গতকাল যেটা বলেছিলাম এবং সেই বৈঠকের কিছু খবর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এবং পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির হাওয়া কিন্তু বদলে যাচ্ছে। স্পেশালি আমেরিকাই এই রাজনীতিটাকে জটিল করে তুলেছিল এবং আমেরিকা বুঝতে পেরেছে যে এইভাবে ভারতের সাথে বিরোধিতা করে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপরে দখল, প্রভাব বা সাউথ এশিয়ায় প্রভাব বিস্তার করাটা অনেক বেশি কঠিন, বরং ভারতের সাথে বন্ধুত্বের মাধ্যমেই অনেক কিছু অর্জন করা যেতে পারে। তো আমেরিকার এই উপলব্ধির রেজাল্টটা আমরা কিন্তু দেখছি এই মার্কো রুবিওর এই ট্যুরটায়। এবং আমি গতকালও বলেছি, আজকেও বলছি যে এই সব আলোচনায় অনিবার্যভাবে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে এবং মার্কো রুবিওর সাথে
জয়শঙ্করের খুব মানে ডিটেইলস বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এবং ট্রাম্পও যেটা বলেছে যে তারা ভারতের সাথে মিলে কাজ করতে চায় এবং এই সাউথ এশিয়ায় ভারতের চোখেই তারা দেখতে চায়। তো ন্যাচারালি দুইয়ে দুইয়ে চারের মতো আপনি এখন মিলাতে পারেন যে হঠাৎ করে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। দেশে তার জন্য একটা সো কল্ড মৃত্যুদণ্ডের রায় সাজানো আছে, এটা জানা সত্ত্বেও তিনি বলছেন তিনি দেশে ফিরে যাবেন। ওয়ারাজ আমরা আরেকটা দলের প্রধানকে দেখেছি যে তিনি কখনোই ভুলেও দেশে যাবার কথা বলতেন না, এমনকি যখন দেশে সবকিছু তাদের অনুকূলে, সব মামলা প্রত্যাহারিত, তখনও তিনি বলেছেন যে তার ফেরার জন্য অনেক শর্ত নাকি লাগে, তার ফেরাটা তার নিজের উপরে নির্ভর করে না। সেখানে আমরা শেখ হাসিনার সাহস দেখে মুগ্ধ হচ্ছি এবং যেহেতু সব কথা বলা যাচ্ছে না, ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলতে হয়। আমেরিকা ভারতের সম্পর্ক বদলে যাচ্ছে, বদলে গেছে এবং বাংলাদেশ নিয়ে ভারতের যে অবস্থান তার সাথে এখন আমেরিকা একমত। আমেরিকা তাদের ভুল স্বীকার করছে যে তারা যেভাবে সামরিক বাহিনীর সহায়তায় বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছিল, দ্যাট ওয়াজ এ মিস্টেক এবং তার কনসিকুয়েন্স হিসেবে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থান ঘটেছে, এইটা না ভারত, না দক্ষিণ এশিয়া, না আমেরিকা, না সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক অঞ্চল কারো জন্যই মঙ্গল বয়ে আনেনি। এই অবস্থায় বাংলাদেশের রাজনীতি আমূল বদলে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা অপেক্ষা করি। এর সাথে আরেকটা যেটা উদ্বেগের বিষয় সেটা হলো যে এই যে বাংলাদেশে নাইক্ষ্যংছড়ি, ঠাকুরগাঁ সীমান্ত এলাকা এবং আরেকটা জায়গায় হঠাৎ করে এই মাইন বিস্ফোরণ, ল্যান্ড মাইন বিস্ফোরণ হচ্ছে। নাইক্ষ্যংছড়িতে যে ৩ জন মারা গেছে তাদের আইডেন্টিফাই করা গেছে, কিন্তু ঠাকুরগাঁও এবং আরেকটি জায়গায় যে ৬ জন মারা গেছে তাদের কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। সাধারণত এসব মৃত্যুর খবর আমরা দেখি যে অমুক মারা গেলেন, অমুকের ছেলে, তার সম্পর্কে একটা বর্ণনা থাকে, কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের সোর্স নিউজের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা আইডেন্টিফাই করতে পারছে না যে এই ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত কারা এবং তাদের লাশ নেওয়ার জন্য নাকি কোনো আত্মীয় স্বজন আসেনি এবং এই মানুষগুলোকে আমাদের সংবাদ সূত্রে যেটা জেনেছি যে এই মানুষগুলো নাকি অচেনা। এই জন্য উদ্বেগটা বাড়ছে যে ওইখানে ল্যান্ডমাইন কেন আসলো। নাইক্ষ্যংছড়িটা মানা যায় যে পাহাড়ি এলাকায় আরাকান আর্মি এবং অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, কিন্তু ঠাকুরগাঁ সীমান্ত এবং আরেকটা সীমান্তে এই যে ল্যান্ডমাইন বিস্ফোরণ এবং কারা নিহত হলো তাদের পরিচয় কি এটি জানা দরকার এবং এই সীমান্ত বরাবর তাহলে কি সন্দেহজনক সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠীরা অপারেট করছে কিনা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে এবং এটা অলরেডি আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলোর যেন তদন্ত করা হয় এবং আমরা আসলে জানতে চাই যে কি ঘটনা ঘটছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলেখা প্রধানমন্ত্রীর নেতারা তো বলছে এগুলো ধর্ষণ ভারত করা। প্রথমে বলতে চেয়েছিল আমের টিকা, বলেছিল এগুলো শেখ হাসিনা করাই গেছে। পরে ইউনিসেফ সাক্ষী দিয়েছে এগুলো তারা দায়ী না, ইউনিস সরকার দায়ী। তাদের সাক্ষীতে প্রমাণ হয়ে গেছে। আমার আমার ভাবির পোলাদের যে মুসলেখা প্রধানমন্ত্রী পলাতকেরা বলে উনিও তো পলাতক আছিল 17 বছর। এত তাড়াতাড়ি বলে গেছে আমরা তো 17 বছর যাবত পলাতক। এত ব্যস্ত হয়েছে কেন? 17 বছর পার হোক, আমাদের 17 বছর পার হোক। আমরা তো মুসলেখা দেই নাই, আমরা পালাই নাই, আমরা আত্মগোপনে আছি। পালানো, মুসলেখা দেওয়া আর আত্মগোপনে থাকা আলাদা জিনিস। হিজরত করা তো নবীর সুন্নত, আমরা হিজরত করেছি। আর উনি মুসলেখা দিয়ে পালিয়ে গেছেন। বিমানবন্দরেই তিনি 2বার মুসলেখা দিয়েছেন, তার লজ্জাও করে না। অবশ্য বিএনপি জামাতে আজকাল বিএনপির আজকাল জামাতের মতো লজ্জাহীন হয়ে গেছে। এটা লজ্জা থাকা উচিত। তার 17 বছর সে কি করেছে? তার 17 বছর কি কাম ছিল লন্ডনে? জুয়া খেলা যারা, তার পেশাতে লেগেছিল জুয়া খেলি। তা আমরা কি জুয়া খেলতে যাবো? আমাদের তো ভাই অবৈধ আয় নাই, আমরা তো জুয়া খেলতে পারবো না। তিনি তার পেশায় লেগেছিলেন, জুয়া খেলেন। ইসলামী বাংলাদেশের মুসলেখা প্রধানমন্ত্রী জুয়া খেলেন। আর ইসলামী বাংলাদেশের ইন্টারিম গভর্নর প্রধান হয়েছিল বেনামাজি, নাস্তিক বলে, কেউ বলে খ্রিস্টান, যে 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 ছিল হইলো আপনার, যার পেশা হইলো সুদের ব্যবসা। আর আমাদের জ্ঞান দিতে আসছে। আমরা কি করছি? আমরা দেশের ভালোর জন্য কথা বলি, তার মঙ্গলের জন্য বলি। তার জীবনই তো খতরে মেয়ে। জামাত তো যে কোনো মুহূর্তে তাকে হাতি বানায় ফেলবে, যে কোনো মুহূর্তে জামাত তাকে হাতি বানায় ফেলবে, সে নিজে জানে। তার মাজা ভাঙছিল কি যারা আত্মগোপনে ছিল, পলাতক ছিল, তার মাজা হাড্ডি কে ভেঙেছিল? তাকে ফ্যানে ঝুলাইছিল কে? আপনি ঝুলাইছিলেন? না আমি ঝুলাইছিলাম? না সেখানে ঝুলাইছিল?
তাকে কে ঝুলাইছিল? তার আব্বার লোকেরাই তো তাকে ঝুলাইছিল, তার আব্বার লোকেরাই তো তার মাজার হাঁটি ভেঙেছিল, তার আব্বার লোকেরাই তো তার আব্বাকে মেরেছে। আমাদের বলে আমরা পলাতক লোকেরা দেশ অস্থিতিশীল করি। দর্শন কি আমরা করতে গেছি? মাদ্রাসায় দর্শন আত্মগোপনে থাকা লোকেরা করে। আত্মগোপনে মুসলেখা দিয়ে যাওয়া হচ্ছে একটা কাপুরুষের কাজ। আমরা মুসলেখা দিয়ে যাইনি, আত্মগোপন করে আছি। আমরা দেশে আছি না দেশের বাইরে আছি কে জানে? আপনি তো জানেন না আমি কোথায় আছি। ধরেন আমি বলছি আপনাকে, আমি মনে করেন শ্রীলঙ্কা আছি, আমি তো শ্রীলঙ্কা নাও থাকতে পারি। আমার এখানে কি লেখা আছে যে আমি শ্রীলঙ্কায় থাকি? হতে তো পারে তো আমি বরিশাল থাকি, হতে পারে তো আমি যমুনার পারে থাকি, হতে পারে নাকি? আত্মগোপনে তো তারা এত কিছু আত্মগোপনে থাকে করতে পারলো, গুপ্ত হয়ে সুপ্ত হয়ে। আমরা আত্মগোপনে গেলে দোষ হয় কেন? আত্মগোপনে আছি তাই এত ভয়, তাহলে প্রকাশ্যে আসলে কি হবে? তারেক রহমান যেগুলো বলতেছে, একজন মেজর, এই পাকিস্তানপন্থী একজন মেজর লিখেছে বাংলাদেশের নাকি ধর্ষণ করাইতেছে ভারত। আবার ওই যে একজন আছে গুপ্ত শিবির চাকমা নাকি কি পাহাড়ে থাকে, সে বলেছে ধর্ষণ করাইতেছে। আলাপ শুনছেন তো? আমি তো বলছি যে কিছুদিন পরে বলবে যে 5ই আগস্ট, এখন তারা বলে না তারা বিপ্লব করেছে, এই ফালাইছে সেই ফালাই অন্ধকার করে ফেলছে, কত কিছু বলে না সব মহাবীর। দেখবেন একদিন এরা বলবে 5ই আগস্ট ভারত ঘটিয়েছে, ঘটিয়েছে, এটা বলবে তারা। এগুলো সেই সিমটম। উনি বলেছেন তার গায়ে হাত দিয়েছিল 2 জন, এটাও বলেছেন তিনি। এবং তাকে 4 ঘন্টা নাকি 6 ঘন্টা ট্রান্সফার করেছেন, এটাও শুনেছি। তবে এখানে আমার কিঞ্চিত তার থেকে যে নিপীড়ন নির্যাতন করছে এটার আমি টোটালি বিপক্ষে, এটার শাস্তি হওয়া উচিত। কিন্তু সরকারি কর্মকর্তাদের ট্রান্সফার হইলে এত ভয় কেন? একই জায়গায় তাদের থাকতে চাই কেন? এটাও সন্দেহজনক। এটা একই থাকা উচিত না। সরকারি কর্মকর্তারা একই জায়গায় দীর্ঘদিন থাকলে সমস্যা হয়, এটাও সত্য। তবে তাকে যেভাবে সরাইছে সে প্রক্রিয়াটা আমরা পছন্দ করি না। এটা বেআইনি এবং অমানবিক কাজ ঘটেছে, কোনো সন্দেহ নেই। আর নারী স্বাধীনতা, তিনি তো সরকারি চাকরি করেন। এই দেশের 5 বছরে 3 বছরের শিশুরই নিরাপত্তা নেই, তার নিরাপত্তা কিভাবে থাকবে? থাকবে না তো, থাকতে পারে না। এই দেশ তো এখন আইনের শাসন চলে না। আপনি কোর্টে যেতে পারবেন না। আজকে একটা ভিডিও দেখলাম, কোর্ট থেকে আসামিকে গুলি করে সাক্ষীকে তুলে ছিনতাই করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ভিডিও চলে। যে দেশে কোর্টে গেলে সাক্ষীকে কিডন্যাপ করে, সেইখানে আপনি সুবিচার কিভাবে পাবেন? আর ও তো তাও সাক্ষীটাও যেতে পেরেছে। আপনি তো এখন যারা আওয়ামী লীগের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের, তারা তো কোর্টে যাইতে পারবে না। কোর্টে গেলেই তারা মারা যাবে। পুলিশ তো থানায় থানায় তো কেসই নিবে না। আর কোর্টে গেলে উল্টা সে মামলাকে জান হারাবে। আপনি দেখলেন তো সাক্ষীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমরা একটা বিচিত্র, ওই যে কি বলবো আর বাংলাদেশ সম্পর্কে বলতে বলতে আমরা হয়রান হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম। কিন্তু যারা অপরাধ করে তারা তো থামে না। এই যে শিশু ধর্ষণ, আপনি দেখেন এত লেখালেখি, এত কথা বলা, এত আইন প্রয়োগ, যদিও আইন প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না, তারপরেও দেখেন এগুলো থেমে নেই। প্রতিদিনই আজকেও ঘটেছে। আজকেও 4 বছরের শিশু, 5 বছরের শিশুর ধর্ষণ ঘটেছে। কেউ চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। আপনি দেখবেন যারা কিরকম বিকৃত মানসিকতার, এবং দেখবেন সব মৌলবী মার্কা। এই যে আরেকটা বলেছেন, আমি একটু ভুলে গেছিলাম বলতে, যে পুকুরে গোসল করে পরিবারের কাছে ফেরত দিল ধর্ষক। মানে সকল আলামত নষ্ট করে ফেললো, যাতে আলামত না থাকে, যাতে টেস্ট করলে যাতে যাতে আলামত নিতে গেলে পুকুরের পানি পাওয়া যায়। কত বড় বদমে দেখছেন তো? মানে ধর্ষকরা এখন ট্যালেন্টেড, ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল কপাল ভালো। এখন আমাদের কি বলতে হবে জানেন? যে আমাদের ভাগ্য ভালো মেয়েটা জীবিত পেয়েছি। মানে এখন ধর্ষণ কোনো স্বাভাবিক বিষয় হয়ে গেছে বাংলাদেশে। জীবিত পেয়েছি আমরা মেয়েটাকে। ওই পুকুরের পানিতে চুবাই মেরে ফেলতে পারতো, এটাও করতে পারতো সে। অথবা তাকেও টুকরো টুকরো করে ফেলে দিতে পারতো। কি বলবে না? মানে এই দেশটা কোন দিকে চলে যাচ্ছে? আইনের শাসন এত নিম্ন। বাংলাদেশের সকল কিছু এখন রাজনীতিকরণ। মৌলবীদের আপনি কিছু বলতে পারবেন না, ইসলাম খত্রেমে, এলাকা খত্রেমে, ধর্ম খত্রেমে। আর এই ধরনের দর্শকদের বলতে পারবেন না, কারণ এরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। আমি কিন্তু প্রথমে এছাড়া এটা তো আপনি ধর্ষণের কথা বলতেছেন শিশুদের, আর ব্ল্যাকমেইল করে আওয়ামী লীগের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমি প্রথম বাংলাদেশে ভয়েস রাইজ করেছিলাম, আমি বলেছিলাম আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের নারীদের ধর্ষণ করা হচ্ছে নিয়মিত। অনেকেই তখন বিশ্বাস করে না, খোদ আওয়ামী লীগের। এখন তো বুঝেন তাদের পাইকারি। আর আপনি কি বলেন জিম্মি করে ধর্ষণ করা হচ্ছে? এগুলো তো নিউজে আসবে না। হাজার হাজার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগ যারা করে তাদের বাড়িতে, কি বলবো আর, 71-এর সাথে ভয়াবহ অবস্থা। 71 সালের সেই খানাদার বাহিনী, রাজাকার আল বদর যে ছিল, তারা যে আমাদের মা বোনদের হাতে তুলে দিত রাজাকারদের, এবার হাতে তুলে দেয় না, নিজেরাই। বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া যারা এখন সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষের, কি বলবো, তারা হিম্মত নাই বলার। আমাকে এই 1 বছরে অন্তত 100 জন নারী কেঁদে কেঁদে এগুলো বলেছে আমাকে। হয় সে নিজে ধর্ষিতা, না হয় তার সন্তান, বোন, খালা,
বা মা, আমার ছোট বাচ্চারা বলতো তার মা মা ফুফুদের কি করা হয়েছে, আবার মায়েরা বলতো তার সন্তানকে কি করা হয়েছে। এগুলো আমি বলতাম, আওয়ামী লীগের লোক বিশ্বাস করে নাই, কিন্তু এখন তো সত্য। ওই যে একজন ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের স্ত্রী বলেছে, নেতার স্ত্রী নাকি কর্মী স্ত্রী বলেছে যে 1 বছর যাবত তাকে ধর্ষণ করতেছে ছাত্রদল, টাকা নিচ্ছে, যার কাছে টাকা নেওয়ার টাকা নিচ্ছে, যার কাছে টাকা নাই তাদের ধর্ষণ করতেছে, কারো কাছে টাকাও নিচ্ছে, ধর্ষণও করতেছে। এটা তো গণহারে চলতেছে এখন। এগুলো আগেও ছিল, এমন না যে বাংলাদেশে এখনই এগুলো চলতেছে। কেউ যদি মনে করেন যে 2024-এর আগে সব ফেরেস্তা ছিল, না, আগে সেটা ছিল লিমিটেড, এখন গণহারে চলে। আগে ছিল রোগ, এখন এগুলো হয়ে গেছে মহামারী। মানে এখন এটা স্বাভাবিক বিষয় যে যারা অপোজিশন থাকবে, যাদের দলের বিরুদ্ধে থাকবে, তাদের বিরুদ্ধে যদি কিছু করেন সেটা স্বাভাবিক বিষয়। আর এগুলো তো মানুষ বলে না। চাঁদা নিলে তাও বলে, কিন্তু ধর্ষণ করলে তো বলবে না মানুষ, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় ধর্ষক থাকে হলো, দেখেন না, নারীদের সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের ফুলের মালা দিয়ে জেলখানা থেকে নিয়ে আসে, তাদের পক্ষে কথা বলে, ধর্ষকদের পক্ষে নাই। আপনি দেখেন কয়জন ধর্ষকের বাড়ি মব করে সন্ত্রাস করিয়ে দেওয়া হয়েছে, বরং পুলিশ গিয়ে রক্ষা করেছে। আমরা দেখেছি পাহাড়ে বিজেপি রক্ষা করেছে। হ্যাঁ, এটা একজন ছাত্র নেতা বলে নাই, ভারতের ইন্ধনের দর্শনের শুধু একজন ছাত্র নেতা বলে নাই, এগুলো যারা পেয়ারা পাকিস্তানি একজন মেজর বলেছে, তারপরে যে পাহাড়ি চাকমা বলেছে। আমি তো বলেছি এই কথাটা শোনেন বাড়ি ভাই, এটা আপনার চ্যানেল সম্ভবত বলেছি, এর আগেও আমি বলেছি, লিখেছি, এমনকি এটা আওয়ামী লীগের আমলে বলেছি। তখন আওয়ামী লীগ ক্ষমতা, আমি বলেছিলাম বাংলাদেশের যত রাষ্ট্রীয় সমস্যা শুধু বলবেন যার জন্য ভারত দায়ী। মাদ্রাসায় বলৎকার ভারত দায়ী, এটা বলা বাদ রাখছিল আমার মনে হয়। আমি বলছিলাম এটা তারা বলবে না, এখন মনে হচ্ছে ভবিষ্যতে মাদ্রাসায় বলৎকার হলে মাদ্রাসার বলৎকার কেউ বলবে এটা ভারতে করা, এটাও বলবে তারা। সেই সময় এসে গেছে, কারণ আপনি কি স্কুলের মধ্যে দেখেন কোথায় আসলে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ এখন জাহান্নামের চৌরাস্তার দিকে যাচ্ছে। আগে তো বলতাম কাবুল আর পাকিস্তানের দিকে যাচ্ছে, জাহান্নামের চৌরাস্তা। আপনি দেখেন কি সুন্দর মিল, এই পাকিস্তান আর আফগানিস্তান। বাংলাদেশের মানুষ তো দিল মে পাকিস্তান আর মগজ মে আফগানিস্তান, চরিত্রও তাই। এই পাকিস্তান বলেন আর আফগানিস্তান বলেন, আর শিশু বলৎকারের উস্তাদ পৃথিবীর সেরা। আফগানিস্তানে তো বাচ্চাবাজি তো একরকম বৈধ, মানে অলিখিত ভাবে বৈধ। আর এখন তো শিশুদের কিনে ফেলতেছে, মা বাবা বিক্রি করতেছে ভাতের অভাবে। 6 বছর 5 7 বছর 8 বছর 10 বছরের মেয়ে যারা বিক্রি করে, তারা টাকার অভাবে কি না করতে পারে, কিছুই করতে পারবেন। চরিত্রটা মিলে গেছে। আমাদের দেশে আগে বলতাম যে কাবুল আর লাহোরের দিকে যাচ্ছে, কিন্তু না, এখন পুরো জাহান্নামের চৌরাস্তা। আমাদের বাংলাদেশ ওই দিকে নিয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা, এবং আমাদের সেই কাজটা আরো দ্রুত গতিতে সম্পন্ন করেছে আমাদের ইউনূস কাকা, পাশে আমার ভাবির পোলারা, এবং এখন মুসলেকা সরকার তা করে যাচ্ছে। এর ফলাফল ভুগতে হবে। তারা যদি মনে করে এইভাবে সারা জীবন তারা ক্ষমতা ভোগ করবে, না, তাদেরও ভোগ করতে হবে। এর সবকিছুরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারণ নগরে যখন আগুন লাগবে, দেবালয় রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না, আমরা কেউ রক্ষা পাবো না, পাবে না। কারণ দেশটাকে ওইভাবে তৈরি করা হয়েছে। ভাবিরাও রক্ষা পাবে না, আমার ভাবির পোলারা না, ভাবিরাও রক্ষা পাবে না। তারা যা যা করতেছে, দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। আমাদের ভাবির পোলারা বুঝতেছে না এদের জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করতেছে। এবং এটা খুব বেশি সময় লাগবে না, এই 2026 বড় জোর 2027। এরা জানে না ইউনুসের মতো পাটপাড়া 18 মাস টিকে থাকতে পেরেছিল। আমিও ভেবেছিলাম তারেক রহমানের এই মুসলেকা সরকার মিনিমাম 3 বছর থাকবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে না ওই ইউনুসের মতো বাটপারের মতো 18 মাসও তারা থাকতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। যদি এরা এরপরে তীব্র ভারত বিদ্বেষ ছড়াবে আরো বেশি বেশি, প্রয়োজনে ভারতের কথা বলে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করবে, যাতে একটা এমন কিছু পরিবেশ সৃষ্টি করা যায় মানুষ কথা না বলে। কিন্তু এগুলো কোনো কিছু রক্ষা করতে মনে হয় না যে 18 মাস থাকতে পারবে এখন আর। যদি আমি অনেকে আমাকে প্রশ্ন করে তারেক রহমানের সরকার কতদিন থাকবে, আমি অনুমান করে বলেছিলাম 3 বছর, কিন্তু আমার মনে হয় না 18 মাস আর থাকতে পারবে ইউনূসের মতো। কারণ দেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ এখন অস্থির হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা যদি ডাক দিয়ে বসেন, এখনো আমার ধারণা ছিল 50 থেকে 60 লক্ষ মানুষ তার ডাকে এয়ারপোর্টে চলে আসবে, এটা আমার ধারণা ছিল। ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে, এটা আমার ধারণা ছিল। কিন্তু এখন অনেকেই বলতেছে না, কেউ বলতেছে 1 কোটি, কেউ বলতেছে 2 কোটি, কেউ বলতেছে আরো বেশি আসবে। মানে প্রথমে আমি যখন 50-60 লাখ বলেছি, মানুষ তাই বিশ্বাস করেনি। আমি বলেছিলাম তাবলিগ ইজতেমার মতো 50-60 লাখ লোক আসবে শেখ হাসিনাকে
বাংলাদেশ বিমানবন্দর থেকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতে হবে তাবলিগ ইজতেমার সেই ময়দানে টঙ্গীতে, কারণ এত মানুষ তাকে দেখতে আসবে, 3 দিন সেখানে থাকতে হবে। মানুষ তখন হাসাহাসি করতে বিশ্বাস করতো না। এখন তারাই দেখি বলতেছে, কেউ বলতেছে 1 কোটি আসবে, কেউ বলতেছে 2 কোটি আসবে, কেউ বলতেছে 3 কোটি। এত মানুষ হলে আমি তো বলেছিলাম 3 দিন থাকতে হবে, তাহলে তো তাকে মোটামুটি জননেত্রী শেখ হাসিনাকে তো মোটামুটি ওইখানে আরেকটা ভবন বানিয়ে থাকতে হবে বেশ কিছুদিন। 3 দিন তো বলেছিলাম, মনে হয় এটাও মানে আমার অনুমানের চেয়ে বেশি কিছু ঘটবে বাংলাদেশে, এবং সেটা আমরা দেখতে পারবো খুব শীঘ্রই, কারণ বাংলাদেশের মানুষ এখন এই অস্থির। এই এই সময়ে তার কি দেশে আসাটা কি নিরাপদ মনে করেন আপনি? আমি মনে করি কেন? বিপ্লব ঘোষণা করে আসবেন। তিনি তো বিপ্লব ঘোষণা করে আসবেন, তিনি তো নর্মালি আসবেন না। দুইটা আমি বলেছি তো, আওয়ামী লীগকে বিপ্লব করে ঘোষণা দিয়ে ফেরত আসতে হবে, এছাড়া তো বিকল্প নাই। ভোট তারা করতে দিবে না, আওয়ামী লীগ তো নিষিদ্ধই থাকবে। আওয়ামী লীগকে তো তারা, আওয়ামী লীগের নিষিদ্ধতা তারা তো তুলে নিবে না, তাহলে আপনি কিভাবে আসবেন? আমি তো শুরু থেকেই বলেছি আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবে ফিরতে হবে। অনেকে তখন বলতো না না না, বিপ্লবী নয়, ইলেকশনের মাধ্যমে আমরা আসবো। আমি চিন্তা সেই সুযোগ রাখবে না। আমার কথা সত্য হয়েছে, আমার কথা সত্য করেছে বিএনপি আর জামাত, আমার ভাবির পোলারা ভালো করেছে, আমার মুখ রক্ষা করেছে। ধন্যবাদ ভাবির পোলারা, তোমরা আমার কথা রক্ষা করেছো আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে। কারণ আমিও চাই আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ফিরে আসুক। যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং যদিও আওয়ামী লীগ বিপ্লবী দল নয়, কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো, আওয়ামী লীগের যে চরিত্র, আওয়ামী লীগ শুরু থেকে এখন পর্যন্ত তারা বিপ্লবী দল নয়, কোনো সন্দেহ নাই। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে তো বিপ্লবী দল হওয়ার পথ আপনারাই খুলে দিয়ে, আপনারা মানে এই আমার ভাবির পোলারা খুলে দিয়েছে। তো আওয়ামী লীগকে বিপ্লবী সরকার ঘোষণা, শেখ হাসিনা এখন বিপ্লবী সরকার ঘোষণা করে দেশে চলে আসবেন। আপনি নিশ্চিত থাকেন 1 কোটি মানুষ চলে আসবে। 1 কোটি লোককে কোনোদিন পারবে নাকি ঠেকাইতে এই সেনাবাহিনী, এ ওয়াকার? এদের টাকা এখন তো মানুষ আসবে না। এখন আমার ভাবির পোলা বিএনপি জামাত, এদের টাকা মানুষ নামবে না। লাভ যতই পারুক, চেঁচামেচি যতই করুক, চিকরি যতই করুক। আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা তাদের কি পরিকল্পনা, সেটা তো আমি জানি না। কিন্তু তারা যদি ডাক দেয়, সেটা আগামীকাল হতে পারে, 2 মাস পরে হইতে পারে, 6 মাস হইতে পারে। শেখ হাসিনা তো বলেছেন তিনি নাকি 6 মাসের মধ্যে আসবেন, এরকম কিছু বলেছেন। আমি মনে করি তিনি যদি বিপ্লবের ঘোষণা দেন এবং বলেন যে আমি আসতেছি, আমার ধারণা তখন আওয়ামী লীগের লোক মাঠে নেমে নেমে যাবে। কোনো সন্দেহ নাই, অনেক রক্তের বন্যা বয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের লোক তো মারাই যাচ্ছে। তারাই ব্যবহার কতদিন, মানে নিজের দেশে তারা পরবাসী হয়ে থাকবে, আত্মগোপনে থাকবে। তারা তো মাঠে নামতে হবে। আমার জামালপুর থেকে তো 1 লক্ষ লোক আসবে। একটা উপজেলা থেকে যদি 1 লক্ষ লোক আসে, তাহলে সারা দেশে কত আসবে? ক্যান্টনমেন্ট থেকে আপনি সেনাবাহিনীকে আর নামাইতে পারবেন না। ওয়াকার সাহেবের সেই মেরুদণ্ড আর নাই, সেই মুরুদ আর নাই, কেউ নামবে না। শেখ হাসিনা যেদিন ডিক্লেয়ার দিবে আমি আসতেছি, আই এম কামিং, এবং তিনি একটা সরকার ঘোষণা করে আসবেন, মানে এইভাবে না, সরাসরি বিপ্লবী সরকার ঘোষণা দিলে দেখবেন বাংলাদেশে কি ঘটে যায়। এমনি আসলে তো তাকে গ্রেপ্তার করবে এয়ারপোর্টে। সরাসরি সরকার ঘোষণা করবে তিনি প্রধানমন্ত্রী বিপ্লবী সরকারের, তারপর তার ক্যাবিনেট XYZ নাম লিখবে, তার অ্যাডভাইজার XYZ নাম লিখবে। ঘোষণা দেয়, তিনি বলবেন যে আমি দেশে আসতেছি, আমার এটা আমার বাপের দেশ। তিনি তিনি আমি বলতে পারি এটা আমার দেশ, এই দেশটাকে বলতে পারে আপনি, আমি বলতে পারি আমার দেশ বা আমাদের দেশ, কিন্তু আমার বাপের দেশ তো বলতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই। একমাত্র বাংলাদেশের 2 জন ব্যক্তির আছে, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, আর তার বোন বোন শেখ রেহানা। তারা বলবে আমার বাপের দেশ আমার দেশ, এই সরকার আমি ঘোষণা করলাম, আমার ক্যাবিনেটেই, আমার অ্যাডভাইজার বোর্ড এই বিপ্লবী সরকারের। তিনি ঘোষণা দেন, কারো দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে দাঁড়ায় থাকবে তাকে অভ্যর্থনা জানা, কি বিপ্লব মারামারি করবে। আর যদি হয় বাংলাদেশ আওয়ামী লীগের ওই সামর্থ্য আছে, মুখোমুখি হলে সেই সামর্থ্য আছে। যদি মনে করে যে পেয়ারা পাকিস্তানিরা তাদের কাজ করবে, পাকিস্তানে কাজ হবে না, 18 মাইল থেকে দূর থেকে যদি পাকিস্তান বাহিনী কাজ করতে পারতো, তাহলে 71 সালে বাংলাদেশটাই স্বাধীন হইতো না। বাংলাদেশের জাস্ট কোটি কোটি মানুষের ধরো কথা, 10 লক্ষ থেকে 20 লক্ষ লোক যদি আওয়ামী লীগের নামে রাস্তায়, আর 30 লক্ষ লোক নামবে যারা আওয়ামী লীগ করে না, সাধারণ মানুষ, আপনি 50 লক্ষ লোককে কিভাবে ঠেকাবেন? 1 কোটির কথা আমি বাদে দিলাম। আর যদি আওয়ামী লীগ সিরিয়াসলি, শেখ হাসিনা যদি বলে তোমরা সবাই নামো, আমি আমি সময় মাস বলতে পারবো না, তবে শেখ হাসিনা আসবেন। কোন মাসে আসবেন তা আমি বলতে পারবো না। তারেক রহমানের কথা বলছিলাম, তারেক রহমান ফিরবেন। ডিসেম্বরের কথা বলছিলাম, 1 বছর পরে আসছে। তো এইরকম হতে পারে আগস্টে না আসলে আগামী আগস্টে। আমি তো বললাম যে এই সরকার 18 মাস টিকবে না, 3 মাস চলে গেছে, হাসিনাকে পরে 3 মাস না, প্রশ্নই আসে না। আপনি ঠিকই বলেছেন বেলা, আপনি যে নামে যিনি আছেন, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সাহস এই বাংলাদেশের কারোরই নেই। ওই চাপা যতই মারুক আমার ভাবির পোলারা, ওই ওয়াকার পিছনে একটু, ওই যে আপনি যখন খুঁটার জোরে পাঠাগোতে ওয়াকার পিছে আছে, তো ওয়াকারই পালায় চলে যাবে শেখ হাসিনা যেদিন ডিক্লেয়ার দিবে, সব পালায় চলে যাবে। কারণ যদি শেখ হাসিনাকে ঠেকাইতে চায় কোনো সেনাবাহিনী, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। আগামীতে সেনাবাহিনী বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হবে। আওয়ামী লীগ ওই ইরানের মতো প্যারামিলিটারি ঘোষণা করে তারা দল চালাবে। ইরানে কিন্তু কোনো মিলিটারি নেই, সরকারি মিলিটারি নেই। ওইটা ওই যে
আইআরজিসি মানে ওই খোমেনির যে পার্টি তাদেরই মিলিটারি, তাদের সদস্য না হলে মিলিটারিতে চাকরি হয় না। যদি শেখ হাসিনাকে ঢুকতে বাধা দেয় বাংলাদেশ আওয়ামী লীগ, আমি লিখে দিতে পারি, আজকে কথাটা বলতে চাইছিলাম না, বলে ফেলি, যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে সেনাবাহিনী বাধা দেয়, এই সেনাবাহিনী পৃথিবীতে নিষিদ্ধ হয়ে যাবে বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে। দ্বিতীয়ত এই সেনাবাহিনী আর বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, বিলুপ্ত ঘোষণা করা হবে এবং হয়ে যাবে বিলুপ্ত যদি শেখ হাসিনাকে বাধা দেয়। একদিকে আন্তর্জাতিক বাধার মুখোমুখি হবে, দ্বিতীয় এই সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না যদি শেখ হাসিনাকে ঠেকায়। শেখ হাসিনাকে ঠেকানো, আরে ভাই 50 লক্ষ মানুষকে আপনি কিভাবে ঠেকায়? শেখ হাসিনার এই 1 লক্ষ মানুষ 3 থেকে 5 লক্ষ লোক সারা দেশে ঢাকায় নেমেছিল, তাদের সরকারের পতন ঘটে গেছে। তারপর এরা বিচ্ছিন্ন গণবিচ্ছিন্ন ছিল, না নেতৃত্ব ছিল না কি ছিল, আচানক ঝড়ের গতিতে হয়েছে। আর এখানে নেতৃত্ব নিয়ে কমিটি গঠন করে এরা মাঠে নামবে। 50 লক্ষ লোক আসলে আপনি কয়জনকে মারবেন? আর আওয়ামী লীগের আমি বললাম তো, জামালপুর থেকে মিনিমাম 1 লক্ষ লোক আসবে, মিনিমাম শুধু একটা জেলার কথা বললাম, জেলা না দুঃখিত, জামালপুর একটা উপজেলার কথা, আমাদের সরিষাবাড়ি উপজেলা, এখান থেকে 1 লক্ষ আওয়ামী লীগের লোক ঢাকায় চলে আসবে। তাহলে বাংলাদেশে 500-600-র মতো উপজেলা, কত লক্ষ লোক হয়? 6 কোটি লোক হয়, এত দরকার নাই তো। প্রত্যেক জেলা থেকে 1 লক্ষ করে লোক গেলে মাত্র 64 ডিস্ট্রিক্ট 1 লক্ষ লোক যাবে, লং মার্চ করবে। শেখ হাসিনা ডিক্লেয়ার দিবে যে আমি এই তারিখে আসতেছি, আমি ফ্লাই করতেছি, আমি আসতেছি। এমনকি তিনি যদি বলেন আমি যশোর রোড দিয়ে হেঁটে আসবো, তাও হবে। তিনি যদি বলেন বিমানে আসবো, তাও হবে। তিনি যেভাবে আসতেছেন, যশোর রোডের কথা বলুক, আমি আসতেছি যশোর রোড দিয়ে হেঁটে আসবো, পায়ে হেঁটে, ওয়েলকাম। সেখানেও মানুষ যাবে, কোটি কোটি মানুষ যাবে। যদি শেখ হাসিনাকে বাধা দেয়, বাংলাদেশই টিকবে না, বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, এই দেশে যদি আওয়ামী লীগ না থাকে, এই দেশে যদি শেখ হাসিনা না থাকে, এই দেশ টিকবে না, এই দেশই টিকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর কোনো কারণে যদি, যেটা আমি অনুমান করে রেখেছি এবং বলি, যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে আগামী 15-20 বছরের ভিতরে, একেবারে জিরো, এটা যখন হয়ে যাবে বাংলাদেশ টিকবে না। শেখ হাসিনা তো আর এতদিন বাঁচবেন না, তার যে বয়স, ন্যাচারালি একটা মানুষের মৃত্যু হতেই পারে, স্বাভাবিক। এমনকি আওয়ামী লীগ, আমার ধারণা আপনার শেখ হাসিনা, এই বাংলাদেশ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকবে না। এই আওয়ামী লীগ একটি মৌলবাদী দলে পরিণত হয়ে যেতে পারে, সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা ইরান যুদ্ধ নিয়ে আমরা দেখেছি আওয়ামী লীগের চরিত্র, কারণ এখনই খোমেনি লীগের সংখ্যা ভরপুর। এমনি বাংলাদেশের সাইদি লীগ, আল আজহারি লীগ, জোকার নালায়েক লীগ, মানে জোকার নায়ক লীগ, বহু লীগ আছে। আমার ধারণা আপনার শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ, হয়তো আওয়ামী লীগের সেই চরিত্র, এখনই তো আওয়ামী লীগের 71-এর চরিত্র নাই, 71-এর যে রাজনৈতিক চরিত্র, এই মুহূর্তে আওয়ামী লীগের সেই চরিত্রের 4 ভাগের 1 ভাগও নাই। ফরিদ ভাই, আপনি কি আসবেন না? আমি আর আসবো, আমরাও আসবো। আমি কেন আসবো না? অবশ্যই আসবো। ফরিদ ভাই, শৈশবের এলাকা থেকে যেখানে আওয়ামী লীগ এত কি, মানে বুঝলাম না, শৈশবের এক সেকেন্ডের উত্তর আমার আমি দিচ্ছি, এটা আমার এলাকা। সরিষাবাড়িতে ব্যারিস্টার সালাম তালুকদারের এলাকা যখন ছিলেন না, সরিষাবাড়িতে এমপি মুরাদের আমলে বিএনপি লোকই খুঁজে পাওয়া যায়নি। শিমলা বাজার, আমার বাড়ি যেখানে, 5 জন থেকে 6 জন লোক স্বীকার করতো তারা বিএনপি করে, খুঁজে পাওয়া যাইতো না হারিকেন লাগায়। এটাই ক্ষমতার নিয়ম। যখনই দেখবে যে বিএনপি ক্ষমতা থেকে চলে যাচ্ছে, সালাম তালুকদারের সরিষাবাড়ি দেখবেন কিভাবে শেখ হাসিনার আওয়ামী লীগ হয়ে যায়, কিভাবে মির্জা আজমের আওয়ামী লীগ হয়, মির্জা আজমের এলাকা হয়ে যায়, আপনারা দেখতে পারবেন। কার নাম বলেন দলের আগে মহাসচিব বলে, এগুলা সালাম তালুকদার, মির্জা ফখরুল, মান্নান ভুইয়া, তারপর সৈয়দ আশরাফ, এদের অপমান করেন। কার সাথে কি নাম নিতেছেন? এই দলের নাম মহাসচিব, ওই ওর সাথে আমার বাংলাদেশে, আমি যদি কালকে দল ঘোষণা করি, ওর সাথে 1000 গুণ বেশি মানুষ আমার দলে থাকবে। কি কার নাম নিতেছেন? ওর মাথায় যেমন চুলও নাই, ওর আকল আল্লাহ দেয় নাই, কি রেখে কি বলে যে আওয়ামী লীগ তখন ভিকটিম ছিল, এখন আওয়ামী লীগ পলাতক। আরে বেটা, ও আগারকে ঘরে বাইরে যেতে দে, ঘরে ঢুকতে দে বেটা। আর ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে তোমার বিএনপি, তোমার এখন খারাপ ভাষায় বলা লাগে, একটা ওয়ার্ডের কাউন্সিলর হইতে পারবা? বিএনপি আওয়ামী লীগের সাথে নির্বাচন করে ওয়ার্ডের একটা কাউন্সিলর হয়ে দেখাও, তোমার জামানত থাকবে না। ওই দলের আর কাকে চিনে? কি এবি পার্টির কি মঞ্জু আর এই 2 জনে মিলে দলে মহাসচিব? বাবারে বা, আসলেই ঠিক, একটা দল খুলতে হবে, নইলে মানুষ পরিচয় দেওয়া যায় না। একটা দল খুলে ফেলবো নাকি ভাই? পরামর্শ দেন তো, রাজনৈতিক দল খুলে ফেলি, নইলে পরিচয় দেবো কেমন? তারপর জোট করবো আওয়ামী লীগের সাথে। এই যারা কিরকম শিবির থেকে আবার এসে জোট করছে, মানে অদ্ভুত ব্যাপার। ওই টাকলা ফুয়াদের কথা এই দেশের মানুষ চলবে না? ওর কথা কিছু হয়? এগুলো চিনে একেবারে। আর 5টা ভোট আছে বাংলাদেশে, আর বউর ভোটের আছে কিনা আমার সন্দেহ আছে। ওর বউ ওরে ভোট দিবে? ওরে কে? ওর চিনে কারা? গেছিল না ইলেকশন করতে? দেখে নাই? ওর চিনে নাকি কেউ? দূরে নিয়ে আসছে? এই সমস্ত এরা হচ্ছে পেয়ারা পাকিস্তানিদের
এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে এদের কথা বলার জন্য রাখছে। আমাদেরও যদি কালকে টিভিতে বলতে দেখি না, দেখেন আমরা কি বলি, আমাদের নিউজ তার ছাপবে না, আমাদের লেখা ছাপবে না, আমাদের বক্তব্য থাকবে না, কালের কণ্ঠে একটা নিউজ দিচ্ছে তাই বলছে কালের কণ্ঠে উড়াই দিবে, আমাদের ভয়ে আর আমাদের কেউ ডাকে না। তা আমাদের কথা বলতে দেখ না, আমরা তো জানি ওই খালি ফিল্ডে গোল দিলে অনেক কিছুই মনে হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, কালকে জামাতের 2টা সিট হবে, কালকে বাংলাদেশে 2টা দল দুইটা সিট হবে, 2টা সিট পাবে জামাত, আর আগামীতে তো বিএনপি সিট পাবে না, 5টা সিট পাবে না। এই যে সামনে ইলেকশন হবে, আজ হোক কাল হোক, বাংলাদেশে তো ইলেকশন হবে, হবে না? হবে কিনা? তখন দেখেন বিএনপি 10টা সিট পায় কিনা অপেক্ষা করেন। একবার তো 29টা নাকি 28টা 27টা পাইছিল, এই যে আগামীতে দেখেন। কঠিন একটা প্রশ্ন আপনাকে করা হয়েছে। জি, কঠিন প্রশ্ন এটা, যে আগামী সরকার হলে মাদ্রাসা বন্ধ করতে পারবে না। মাদ্রাসা বন্ধ করা কঠিন কাজ, কারণ বাংলাদেশে মাদ্রাসা আপনি বন্ধ এই জন্য করতে পারবেন না, সংখ্যালঘু নির্যাতন কখনোই বন্ধ হবে না। মাদ্রাসা বন্ধ হওয়ার সম্ভাবনা, মাদ্রাসার রেস্ট টেনে ধরতে পারে, বন্ধ করা সম্ভব না। কারণ কারণ হচ্ছে মাদ্রাসা আন্তর্জাতিক ভাবে এটা করা হয়। আপনি মনে করেন না যে আপনার 10 টাকা চাঁদা, আমার 20 টাকা চাঁদা, বাড়ি 30 টাকা চাঁদা, বা মৌলবীদের 10 টাকা, বা গার্মেন্টস এর মহিলারা টাকা দেয়, সেই 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 মহিলাদের কত চাঁদাতে মাদ্রাসা হয়। এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাদ্রাসা মনে করেন যে ইসলাম কায়েমের জন্য পয়দা করা হয়েছে। মাদ্রাসা কায়েম করা হয়েছে মুসলমানদের উপর বাস দেওয়ার জন্য, মুসলমানদের মূর্খ রাখার জন্য। মাদ্রাসা পয়দা করা হয়েছে মুসলমানদের স্টুপিড বানিয়ে রাখার জন্য। মাদ্রাসা পয়দা করা হয়েছে মুসলমানদের জঙ্গি বানানোর জন্য। মাদ্রাসায় বানানো হয়েছে মুসলমানদের শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে যাতে পিছিয়ে থাকে। মাদ্রাসা বানানো হয়েছে মুসলমানদের যাতে জিহাদি বানানো যায়, জঙ্গি বানানো যায়, এবং এদের দিয়ে কোনো দেশকে আক্রমণ করা যায়, দেশকে ভাঙানো যায়, টোটানো যায়, বা নিজেদের মধ্যে মারামারি করা যায়। তার প্রমাণ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভাঙছে কে? আমেরিকার অস্ত্র, আমেরিকার অস্ত্র, সৌদি আরবের টাকা, পাকিস্তানের প্রশিক্ষণ, তারপর আপনি সোভিয়েত ইউনিয়ন ভেঙেছেন। তো মাদ্রাসা কেন করায় তারা? তো এটা আমার কথা না, এটা বললেন না যে আমি বলেছি যে মাদ্রাসা টাকা দেয় বিদেশিরা, এটা আমি বলি নাই। সৌদি আরবের প্রিন্স প্রকাশ্য এসে বলেছেন যে আমাদের বন্ধু রাষ্ট্র আমেরিকার কথায় আমরা বিনিয়োগ করেছি মাদ্রাসায়। মাইন্ডেড প্লিজ, আমি আবারও বলছি, বলেছে আমরা মাদ্রাসায় বিনিয়োগ করেছি। কেন? বেচতে যাওয়ার জন্য না, ওই সেলসালায় বেচতে যাওয়ার জন্য সৌদি আরব মাদ্রাসা মানে নাই। ওদের 140টা বউ থাকে, আর 82টা করে ওদের দাসী থাকে। আবার বাংলাদেশের কাজের মেয়ে ফ্রি, তাই ওদের বেচতে যাওয়ার চিন্তা ওদের নেই। ওরা মনে করে টাকা দিলে বেচতে কিনা দেয়। ওরা আমগর বাঙালিদের মতো মাদ্রাসায় পাঠায় না সেলসালায় বেচতে যাওয়ার জন্য। ওরা বেচতে যাবো তার চেয়ে বেশি ভোগ দুনিয়াতেই করে। তো তারা বলেছে মাদ্রাসায় বিনিয়োগ করেছি সোভিয়েত ইউনিয়ন ভাঙার জন্য, এই তালেবান পয়দা করার জন্য। মাদ্রাসার সিলেবাস দিয়েছিল আমেরিকা, সেখানে পড়ানো হইতো জি ফর গান। ঠিক আছে, জি ফর গান পড়ানো হইতো। তো আর পড়ানো অঙ্কে লেখা হইতো কয়টা গুলিতে কয়টা কাফের মারা যায়, এগুলো ছিল তাদের অঙ্ক। তো এই বাংলাদেশেও মাদ্রাসা ওইভাবে বিনিয়োগ করা হয়, সুতরাং এটা আপনি বন্ধ করা কঠিন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশের মুসলমান ধর্মভীরু এবং বাটপার এবং বদমাইশ, এরাও চাইবে না সেলসালায় ভেস্তে যাওয়ার জন্য এত সুন্দর একটা রাস্তা। কিন্তু যদিও মাদ্রাসায় ভেস্তে নাইতেছে না, বরং বলৎকার করে পোলাপানের অবস্থা খারাপ করে ফেলতেছে, কিন্তু এইদিকে কারো খেয়াল নাই। আর বাংলাদেশের রাজনীতিবিদেরাই তো মাদ্রাসা বানায়, তারাই তো গিয়ে এটা প্রতিষ্ঠিত করে। আপনি কিভাবে পারবেন? যদিও বাংলাদেশে মৌলবাদী রাজনীতি সব দলই কোনো না কোনো ভাবে আস্কারা দিয়েছে বলে আজকে অবস্থা। জি, মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত, তাহলে এদের সরকারি নিয়ন্ত্রণে থাকতে চায় না। কেন সরকারি নিয়ন্ত্রণে থাকতে চায় না? কারণ হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে থাকলে বলৎকার করতে পারবে না, তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে, কোন দেশ থেকে কত আসে, কে কত দেখলে হিসাব দিতে হবে। সেই জন্য তারা সরকারি নিয়ন্ত্রণে আসতে চায় না। কারণ শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা কে ছাড়তে চায়? কারণ আর একদিকে টাকা পাইতেছে দেশি বিদেশি, পাশাপাশি বলৎকার করার জন্য কচি কচি, ওই যে শেপুদার ভাষায় কচি কচি ছাত্রী এবং ছাত্র দুইটাই পেয়েছে, হুরি কচি কচি হুরি এবং কচি কচি গেলমান দুইটাই পায়। সুতরাং তারা তো এই সুযোগ ছাড়বে না, এই জন্য সরকারি নিয়ন্ত্রণে যেতে চায় না। সরকারের উচিত দ্রুত এগুলো সরকারি নিয়ন্ত্রণে নেওয়া, এবং দেখবেন যে সিসি ক্যামেরা লাগালে তারা সন্তুষ্ট হয়। সিসি ক্যামেরা হবে না, এটা সরকারি নিয়ন্ত্রণে খুব দ্রুত নিতে হবে, তা না হলে এগুলো, আর সবচেয়ে বেটার এগুলো বন্ধ করে দেওয়া, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। আর কিছু যুক্ত করবেন আজকে? আর কিছু যুক্ত করতে চাই না, আর শুধু এটাই বলতে চাই যে এই বাংলাদেশ যদি আপনারা সচেতন না হন, নিজেরা না খেয়ে মারা যাবেন, এবং বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে। আমাদের কাছে যে সকল তথ্য আছে, টেকনিক্যাল কারণে অনেক কিছু বলা যায় না, আগে বলে দিলেও সমস্যা। কিছু কিছু বিষয় আছে, ওগুলো ঘটে গেলে তখন আমরা ফেসে যাব, আবার না ঘটলে বলবেন ষড়যন্ত্র করছি, মিথ্যা কথা বলছি। কিন্তু আমাদের কাছে যে সকল তথ্য আছে বাংলাদেশ সম্পর্কে,
বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই দুর্ভিক্ষের মধ্যে পড়বে, নাহলে বাংলাদেশ ভেঙে টুকরো হয়ে যাবে যদি এইভাবে চলতে থাকে। মাত্র 1 মাস আগে ভারত সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 23 এপ্রিল ভারতকে তিনি নরক কুণ্ড বলে মন্তব্য করেছিলেন। একসময় মোদীকে পরম বন্ধু মানা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, পরে বাণিজ্য শুল্ক ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক জটিল এবং বড় ধরনের টানাপোড়েনের রূপ নেয়। কিন্তু ইরান যুদ্ধে বড় ধরনের ধরা খেয়ে চীন থেকে শূন্য হাতে ফিরে চীনকে দমানোর জন্য ট্রাম্পের শেষ ভরসা কোয়াডের যখন যায় অবস্থা, ঠিক তখনই মিস্টার আনপ্রেডিক্টেবল খ্যাত ট্রাম্প নিজেই 180 ডিগ্রি ঘুরে গেলেন। দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক ঝালাই করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠালেন ভারতে। নিজে টেলিফোনে ঘোষণা করলেন ভারত যা চাইবে তাই পাবে। ট্রাম্পের এমন ঘোষণার পর কূটনৈতিক মহলের বড় প্রশ্ন, ভারত যুক্তরাষ্ট্রের কাছে ঠিক কি কি চায়? বাণিজ্য, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব শব্দগুলো দেশ দুটির কূটনীতিকদের মুখে প্রকাশ্যই শোনা যায়, কিন্তু যেগুলো শোনা যায় না কিংবা তারা প্রকাশ্যে বলেন না, সেগুলো নিয়ে চলে ট্র্যাক টু ডিপ্লোমেসি কিংবা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বলছে, জিনিসপত্র কেনা বেচা, রাশিয়া, চীন, ইরান ইস্যু, ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, এসব দৃশ্যমান ও বহুল আলোচিত ইস্যুর বাইরেও যুক্তরাষ্ট্রের কাছে ভারতের আরো একটি বড় ইস্যু আছে। আবার ভারতেরও যুক্তরাষ্ট্রের কাছে একটি চাওয়া আছে, সেটি হলো মিয়ানমারের রেয়ার আর্থ। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের একটি ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে সমঝোতা পুরোপুরি হয়নি। ইস্যুটি হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জঙ্গিবাদ ইস্যু, যেটাকে নিজেদের নিরাপত্তার জন্য এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হিসেবে দেখছে ভারত। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, দক্ষিণ এশিয়াতে নিজেদের প্রভাব ভালোভাবে প্রতিষ্ঠার শর্তে পরিষ্কারভাবে বললে বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতির প্রতি মার্কিন সমর্থন থাকবে এবং ট্রাম্প প্রশাসন দিল্লিকে এই ব্যাপারে সাহায্য করবে, এমন থার্ড পার্টি লিভারেজ ডিপ্লোমেসিতে এক ধরনের সমঝোতা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে। দিল্লির কূটনীতিকরা মনে করেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ চীন সম্পর্কে বেশ কিছু নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতেও ভারতের সাথে এক হয়ে যাচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু হেডলাইন হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে গত 1.5 বছরে বহু চড়াই উতরাইও দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতিতে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র থাকে না, কেবল স্থায়ী জাতীয় স্বার্থই শেষ কথা। সেটি স্পষ্ট হয়ে উঠেছিল যখন 2025 সালের মাঝামাঝি সময়ে ট্রাম্প প্রশাসন ভারতের উপর 25% পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানির দায়ে আরো 25% অতিরিক্ত শুল্ক সহ মোট 50% শুল্ক চাপিয়ে দিয়েছিল। এই অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার রাজনৈতিক বিশ্বাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝখানে সেই উত্তপ্ত সম্পর্কের আগুনে বড় ঘি ঢেলেছিল 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাতের পর ট্রাম্পের ভূমিকা নিয়ে দিল্লি যখন গভীর অসন্তোষ প্রকাশ করেছিল। গত বছরের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পাহেলগ্রামে একটি ভয়াবহ হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এরপর 7 মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায় এবং দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেকে জাহির করার চেষ্টা করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের ভূমিকাকে খাটো করে দেখান। বিপরীতে পাকিস্তান ট্রাম্পের প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ারও দাবি তুলেছিল। কূটনৈতিক দূরত্ব আরো বেড়ে যায় যখন 2025 সালের জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক নজিরবিহীন মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান এবং সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধানকে একসাথে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের আচমকা পাকিস্তানমুখী নীতি এবং বেজিং এর সাথে ট্রাম্পের সাম্প্রতিক উচ্চ প্রোফাইল বৈঠকের কারণে দিল্লি বেশ
অস্বস্তিতে পড়েছিল। কিন্তু 24শে মে ভারতসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন পুরোপুরি পাল্টে গেছে। সেই হেডলাইন হলো, মোদীকে আবার বন্ধুর সম্বোধন করলেন ট্রাম্প। রবিবার দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত হয়েছিল আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন ট্রাম্প। টেলিফোনে ট্রাম্প কি বলছেন তা শোনানো হয় লাউড স্পিকারে। ট্রাম্প বলেন তিনি ভারতকে ভালোবাসেন, প্রধানমন্ত্রীকেও ভালোবাসেন। আরো বলেন মোদী মহান। শুধু তাই নয়, ট্রাম্প আরো বলেছেন ভারত যা চাইবে তাই পাবে। এরপর কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। এক, হঠাৎ ট্রাম্প কেন এমন 180 ডিগ্রি ঘুরে গেলেন? 2, ভারত আসলে কি কি চায়? বিশেষ করে প্রকাশ্যে যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে তার আড়ালে কি এমন কোনো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা বা সমঝোতা হয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য টেলিগ্রাফের অনলাইনের খবরে বলা হয়েছে 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি গোপন বৈঠক হয়েছিল। ব্লুমবার্গ এই খবরটি প্রথম প্রকাশ করেছিল। ওই বৈঠকে অজিত দোভাল ট্রাম্প প্রশাসনের অনমনীয় ও আক্রমণাত্মক শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের অনড় অবস্থান এবং বাংলাদেশ ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিতে ভারতের চাওয়া বলে তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের মাথায় তখন ছিল শুধু বাণিজ্য শুল্ক আর যে কোনো মূল্যে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে রাখা। আর ভারত তখন একসাথে লড়ছিল বাংলাদেশ ইস্যু আর মার্কিন শুল্ক নিয়ে। 24 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। দর্শক, দক্ষিণ এশিয়ায় ভারত চীনের সাথে পাল্লা দিয়ে যে ভূ রাজনীতি করত তাতে বড় রকমের ছেদ পড়ে। বিশেষ করে ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রভাব বাড়ে বাংলাদেশের উপর। অন্যদিকে বাংলাদেশের উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি বাড়ে ইউনূসের আমলে। 2025 সালের মধ্যে ভারত, ওমান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে মাদার অফ অল ট্রিটি করে আমেরিকার বাণিজ্য শুল্ক ইস্যুটি খানিকটা সামাল দেয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশেও নির্বাচনের মাধ্যমে ভারত বিরোধী ইউনূস সরকার চলে যায়। নির্বাচনের আগেই বাংলাদেশ ইস্যু নিয়ে, বিশেষ করে দেশটিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বৈঠক হয়েছিল। কিন্তু তখন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে সায় দেয়নি। পরিষ্কারভাবে বললে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন, কিন্তু ভারত ও আওয়ামী লীগ তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হয়। প্রায় একই সময় ফেব্রুয়ারিতে মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ে এবং বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়ে দাম মারাত্মকভাবে বেড়ে যায়। এই সংকটের মুখে মার্কিন প্রশাসন বুঝতে পারে ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে পুরোপুরি বিরত রাখা সম্ভব নয়, কারণ তা বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকটকে আরো তীব্র করবে। ফলে বাধ্য হয়ে মার্কিন সরকার 2026 সালের 6 মার্চ এবং পুনরায় 17 এপ্রিল ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য বিশেষ শুল্ক ছাড় মঞ্জুর করে। আর ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য মিত্রদের কাছে কোণঠাসা হয়ে শেষ পর্যন্ত চীন সফরে যান ট্রাম্প। সেখানে গিয়ে বোয়িং বিমান বেচা ছাড়া আর তেমন কোনো সাফল্য না পেয়ে নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠান দিল্লিতে। কারণ এর মধ্যে ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে চীনকে ঠেকানোর জন্য আমেরিকা যে কোয়াড বানিয়েছিল সেটির মরণ ঘটতে চলেছে ভারতের অনীহার কারণে। কোয়াড অস্ত্রে শান দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত বিশ্বস্ত ও কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত 23 মে থেকে 4 দিনের সফরে আসেন ভারতে। তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। দিল্লিতে মার্কো রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অত্যন্ত সংবেদনশীল কিছু বৈঠক করেন। 24 মে হায়দ্রাবাদ হাউসে ডক্টর এস জয়শঙ্করের সাথে রুবিওর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকটি বেশ লম্বা হওয়ার কারণে মাঝখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ সেরে নেন। এরপর রুবিও লম্বা একটি বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে প্রধান আলোচ্য সূচি ছিল ভারতের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় তার আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন ঠেকাও বা ড্রাগন নীতির বাস্তবায়ন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বৈঠকের কথা জানিয়ে লিখেছে, দুই দেশের দ্বিপাক্ষিক কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং কৌশলগত প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দোভাল আর রুবিওর মধ্যে যে আলোচনা হয়েছে তার ভিত্তি হলো ট্রাস্ট, যার পুরো নাম হলো ট্রান্সফর্মিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি। এই ট্রাস্ট উদ্যোগটি মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের সময় ঘোষিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে যৌথভাবে উন্নত সামরিক সরঞ্জাম উৎপাদন, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে। দোভালের সাথে বৈঠকে কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদ দমন সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হয়। দোভাল পাকিস্তানের নাম উল্লেখ করে মার্কিন পক্ষকে জানান, সীমান্ত পারের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো এখনো অত্যন্ত সক্রিয়। এই প্রসঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। দর্শক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাবের কথা এখন ওপেন সিক্রেটের বিষয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না থাকায় এবং পাকিস্তানপন্থীদের তৎপরতা বাড়ায় ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। দিল্লির মতে বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য কট্টরপন্থী দলগুলোর বিপরীতে আওয়ামী লীগ সহ অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর টিকে থাকা খুবই দরকার। ভারত সফরে পাকিস্তান ইস্যুতে মার্কো রুবিও সরাসরি মন্তব্য করেছেন, বলেছেন অন্য কোনো দেশের সম্পর্কের ইস্যুতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারিত হবে না। আবার ভারতের চিকেন স্নেকের কাছে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়েও ভারতের উদ্বেগ আছে। অন্যদিকে ট্রাস্ট চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের চাওয়া হলো মিয়ানমারের রেয়ার আর্থ ইস্যুতে ভারত যেন যুক্তরাষ্ট্রকে সাহায্য করে। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো ভবিষ্যৎ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ নিশ্চিত করা। দক্ষিণ এশীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা হলো মিয়ানমারের রেয়ার আর্থ এলিমেন্ট, তার জন্য দরকার ভারতের সাহায্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পরিভাষা যখন দুই পরাশক্তি বা দেশ নিজেদের আনুষ্ঠানিক বৈঠকের মূল আলোচ্যসূচির বাইরে কোনো তৃতীয় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা করে, তখন একে ক্লোজ ডোর থার্ড পার্টি ডিসকাশন বলা হয়। তার মানে হলো আলোচনাটি অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং সংবেদনশীল হওয়ায় এর গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হচ্ছে। এটি হলো এক ধরনের স্ট্র্যাটেজিক কনভার্জেন্স বা কৌশলগত মিলন। সূত্রগুলো বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে কৌশলগত ব্যাক চ্যানেল বোঝাপড়া তৈরির জন্য অজিত দোভাল চেষ্টা করে আসছেন। দিল্লিতে দোভাল ও রুবিওর বৈঠকের পর সেই চেষ্টা অনেকখানি সহজ হয়ে গেছে। এর সূত্র ধরে এখন শুরু হতে পারে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতি, যেখানে মূল লক্ষ্য হলো ভারত তার নিজের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য সরাসরি সংঘাত বা আলোচনায় না গিয়ে শক্তিশালী বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রভাবকে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে ব্যবহার করবে। আর সেটি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন নতুন অনেক মেরুকরণ দেখা যাবে। আবার এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হয়েছে যে সময় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ইস্যুটি নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে একাধিক ভারতীয় পত্রিকায় ইমেল সাক্ষাৎকার দিয়ে ঘোষণা করেছেন তিনি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সংবেদনশীল একটি ইস্যু হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকারও জানতো রাজনৈতিক কারণে ভারত শেখ হাসিনাকে এভাবে ফেরত দিবে না। যমুনা টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সে সময়কার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রগুলো বলছে, দোভাল ও রুবিওর আলোচনার সূত্র ধরে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে থার্ড পার্টি লেভারেজ ডিপ্লোম্যাসি বা কূটনীতির বাস্তবায়ন ঘটাতে চায়, তাহলে শেখ হাসিনা ইস্যুতে নতুন করে ভাবতে হবে বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি সরকারকে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।